আচ্ছা, আমাদের হাতে থাকা সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি কোনটা বলুন তো? কোনো লেটেস্ট স্মার্টফোন বা সুপার কম্পিউটার? না, এটা হলো আমাদের মাথার ভেতরে থাকা ওই ৩ পাউন্ডের ছোট্ট একটা জিনিস, আমাদের ব্রেন। কিন্তু মজার ব্যাপার হলো এত শক্তিশালী একটা যন্ত্রের সাথে কোনো ইউজার ম্যানুয়াল আসে না। তো চলুন, আজ আমরা সেই ম্যানুয়ালটা একটু পড়ে ফেলার চেষ্টা করি। তো চলুন, শুরু করা যাক জিম কুইকের এই কথাটা দিয়ে। একবার ভেবে দেখুন ব্যাপারটা কতটা গভীর। আমাদের মনই হলো আসল সুপার পাওয়ার। এর শেখার ক্ষমতা, নতুন কিছু তৈরি করার ক্ষমতা বা কল্পনা করার ক্ষমতার আসলেই কোনো সীমা নেই। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা, তাই না? আমাদের ভেতরে যদি এত বিশাল সম্ভাবনা থাকে, তাহলে কেন আমরা প্রায় নিজেদেরকে লিমিটেড ফিল করি? কেন মনে হয় আর পারছি না বা নতুন কিছু শিখতে ভয় লাগে? এর উত্তরটা কিন্তু আমাদের ব্রেন কিভাবে কাজ করে তার মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা, তাহলে চলুন এই জার্নির আরেকটু ভেতরে ঢোকা যাক। আমাদের মস্তিষ্ক এমন এক আশ্চর্য জিনিস যার বেশিরভাগ পোটেনশিয়ালে হয়তো আমরা কখনো ব্যবহারই করি না। বিজ্ঞানী জন মেডিনা বলেন, আমরা নাকি সবাই জন্ম থেকেই সায়েন্টিস্ট। ছোটবেলা থেকেই আমাদের ব্রেন চারপাশের দুনিয়াটাকে বোঝার জন্য অনবরত এক্সপেরিমেন্ট করতে থাকে। একটা ছোট বাচ্চা যখন কোনো জিনিস হাতে নেয়, মুখে দেয় বা ছুঁড়ে ফেলে দেয়, সেটা আসলে তার ছোট ব্রেনের একটা পরীক্ষা-নিরীক্ষা। এভাবেই সে শিখছে। তো এই যে অসাধারণ একটা ব্রেন আমাদের আছে, এটাকে সেরা ফর্মে কাজ করাতে গেলে তো এর কিছু নিয়মকানুন জানা দরকার, তাই না? জন মেডিনা এগুলোকেই বলেন ব্রেইন রুলস, মানে মস্তিষ্কের অপারেটিং রুলস। প্রথম নিয়মটা খুবই সিম্পল। শরীরচর্চা ব্রেনের পাওয়ার বাড়ায়। আমরা যখন হাঁটাচলা বা ব্যায়াম করি, তখন আমাদের শরীরে রক্ত চলাচল বেড়ে যায়। আর এই বাড়তি রক্ত ব্রেনের জন্য আরও বেশি অক্সিজেন আর গ্লুকোজ, মানে ফিউয়েল নিয়ে যায়। এর ফলে বিডিএনএফ নামে একটা প্রোটিন তৈরি হয়, যা ব্রেন সেলগুলোকে সুস্থ রাখে আর নতুন কানেকশন তৈরিতে হেল্প করে। ব্যাপারটা অনেকটা ঠিক যেন ব্রেনের জন্য ফার্টিলাইজার। এই স্লাইডের সংখ্যাটা দেখতে ছোট মনে হলেও এর পেছনের গল্পটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দ্বিতীয় নিয়মটা হলো ঘুম। নাসার একটা স্টাডিতে দেখা গেছে পাইলটদের মাত্র ২৬ মিনিটের একটা ন্যাপ, মানে ছোট্ট একটা ঘুম, তাদের পারফরমেন্সকে প্রায় ৩৪% বাড়িয়ে দিয়েছিল। তার মানে দিনের বেলা একটা ছোট্ট পাওয়ার ন্যাপ আমাদের ব্রেনকে রিচার্জ করার জন্য অসাধারণ কাজ করতে পারে। দেখুন, আমাদের সারা দিনের এনার্জি লেভেলের পেছনে না দুটো সিস্টেমের একটা লড়াই চলে। একটা সিস্টেম আমাদের জাগিয়ে রাখতে চায়, আর অন্যটা চায় ঘুম পাড়াতে। দুপুরবেলার দিকে এই দুটো সিস্টেমের মধ্যে একটা সংঘর্ষ হয়, আর তখনই আমাদের ঝিমুনি আসে। এটাকেই বলে ন্যাপ জোন। আর রাতে যখন আমরা ঘুমাই, তখন আমাদের ব্রেন সারাদিনের সব ইনফরমেশন গোছানোর কাজ করে, আর অ্যামাইলয়েড বিটার মতো টক্সিন বা বর্জ্য পরিষ্কার করে, যা আলজাইমাস রোগের মতো সমস্যার সাথে জড়িত। কিন্তু সমস্যাটা হলো, আমাদের এই আধুনিক লাইফস্টাইল কিন্তু ব্রেনের জন্য সবসময় ভালো না। কিছু নতুন শত্রু আর কিছু পুরনো শত্রু আমাদের ব্রেনের হেলথের জন্য একটা বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। জিম কুয়েক তো এদেরকে বলেন একবিংশ শতাব্দীর ভিলেন। প্রথমত, ডিজিটাল দুনিয়ার তথ্যের বন্যা, যা আমাদের মনোযোগকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। দ্বিতীয়ত, সবকিছুর জন্য টেকনোলজির উপর নির্ভর করা, যার ফলে আমাদের গভীরভাবে চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে। আর সবশেষে ক্রনিক স্ট্রেস, মানে দীর্ঘমেয়াদী মানসিক চাপ। এটা কর্টিসল নামে একটা হরমোন রিলিজ করে, যা আমাদের মেমোরি সেন্টার হিপোক্যাম্পাসকে সরাসরি ড্যামেজ করে। তবে সবচেয়ে বড় বিপদটা কিন্তু আসে ফিজিক্যাল ড্যামেজ থেকে। ট্রমাটিক ব্রেন ইনজুরি বা টিবিআই, মানে মাথায় গুরুতর আঘাত, শুধু আমাদের কাজ করার ক্ষমতাই কেড়ে নেয় না, অনেক সময় আমাদের আত্মপরিচয় বোধকেও বদলে দিতে পারে। বাংলাদেশের টিবিআই রোগীদের উপর করা একটা গবেষণা থেকে এই ডেটাটা নেওয়া হয়েছে। দেখুন, যেখানে সুস্থ মানুষদের মধ্যে ৫৩% জানিয়েছেন যে সময়ের সাথে সাথে তাদের যৌনতায় অংশগ্রহণ বেড়েছে, সেখানে টিবিআই রোগীদের মধ্যে মাত্র ৩৫%ই একই কথা জানিয়েছেন। এই যে একটা বড় পার্থক্য, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। মানে এটা কোনো কাকতালীয় ব্যাপার না, বরং ব্রেন ইনজুরির একটা বাস্তব প্রভাব। কিন্তু সবচেয়ে ভাবনার বিষয় হল গবেষকদের এই কমেন্টটা। তারা বলছেন অনেক টিবিআই রোগী যে কোনো পরিবর্তনের কথা রিপোর্ট করছেন না। এর কারণ হতে পারে যে ব্রেন ইনজুরির ফলে তারা নিজেদের ভেতরের পরিবর্তনগুলো ঠিকমতো বুঝতে বা রিয়ালাইজই করতে পারছেন না। ভাবা যায়, ব্রেন এতটাই ক্ষতিগ্রস্ত হতে পারে যে সে নিজের পরিবর্তনটাকেও আর ধরতে পারে না। তবে
এত সব চ্যালেঞ্জের কথা শুনে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আশার কথা হলো আমাদের মস্তিষ্ক কিন্তু পাথরের মতো স্থির কোনো জিনিস নয়। এটা অনেকটা নরম কাদামাটির মতো, যাকে নতুন করে যে কোনো আকার দেওয়া সম্ভব। আর এই অসাধারণ ক্ষমতারই একটা সায়েন্টিফিক নাম আছে, নিউরোপ্লাস্টিসিটি। এর সহজ মানে হল আমাদের ব্রেন সারা জীবন ধরে নিজেকে বদলাতে পারে। আমাদের অভিজ্ঞতা, আমাদের চিন্তাভাবনা আর আমাদের কাজের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের ব্রেইনের কানেকশনসগুলোকে নতুন করে সাজাতে পারি। এর একটা ফাটাফাটি উদাহরণ হল লন্ডনের ট্যাক্সি ড্রাইভারদের ওপর করা একটা বিখ্যাত স্টাডি। লন্ডনের ব্ল্যাক ক্যাব ড্রাইভার হতে গেলে শহরের প্রায় 25,000 রাস্তা মুখস্থ করতে হয়। যারা এই কঠিন পরীক্ষায় পাশ করেন, দেখা গেছে তাদের ব্রেনের মেমোরি সেন্টার মানে হিপোক্যাম্পাস সাধারণ মানুষের চেয়ে সাইজে বড় হয়ে গেছে। এটা প্রমাণ করে যে সঠিক ট্রেনিং আর প্র্যাকটিসের মাধ্যমে আমরা আক্ষরিক অর্থেই আমাদের ব্রেনকে বদলাতে পারি। তো চলুন এবার আমাদের ব্রেনকে আরও শার্প করার জন্য কিছু সহজ কিন্তু দারুণ কাজের টুলস দেখে নিই। স্মৃতিশক্তি নিয়ে আমাদের সবারই কম বেশি চিন্তা থাকে, তাই না? জিম কুইকের এই MOM ফর্মুলাটা কিন্তু দারুণ কাজের। প্রথম M হল মোটিভেশন, মানে কোনো কিছু মনে রাখার পেছনে একটা শক্ত কারণ খুঁজে বের করা। ও হল অবজারভেশন, মানে মনোযোগ দেয়া। বেশিরভাগ সময় আমরা ভুলি কারণ আমরা মনোযোগই দেই না। আর শেষ M হল মেথডস, মানে তথ্যটাকে মনে রাখার জন্য কোনো মজার কৌশল, যেমন ছবি বা গল্পের আকারে মনে রাখা। শুধু টেকনিকই নয়, ব্রেনকে ঠিকঠাক খাবার দেওয়াটাও কিন্তু খুব জরুরি। আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় এই 5টি জিনিস যোগ করা যেতে পারে: অ্যাভোকাডো, ব্লুবেরি, ডার্ক চকলেট, ওমেগা-3 সমৃদ্ধ মাছ আর আখরোট। এগুলো ব্রেনকে সুস্থ আর সতেজ রাখতে দারুণ সাহায্য করে। ব্রেনকে খাবার তো দিলেন, কিন্তু শেখানোর পদ্ধতিটা ঠিক না হলে চলবে? এখানেই জন মেডিনার 10 মিনিট রুল কাজে আসে। রিসার্চ বলছে আমাদের ব্রেন একটানা 10 মিনিটের বেশি কোনো একটা জিনিসের উপর ফোকাস ধরে রাখতে পারে না। তাই প্রতি 10 মিনিট পরপর একটা গল্প, একটা ইমোশনাল কানেকশন বা একটা নতুন কিছু দেখিয়ে মনোযোগ আবার ফিরিয়ে আনতে হয়। আর এই সব ভালো জিনিসকে অভ্যাসে পরিণত করার জন্য এই উইন মেথডটা ফলো করা যেতে পারে। W হলো ওয়ান্ট, মানে আপনি কি সত্যি এই অভ্যাসটা তৈরি করতে চান। I হলো ইনিট, মানে অভ্যাসটা কি আপনার স্বভাবের সাথে যায়। আর N হলো নাও, মানে অভ্যাসটা শুরু করার জন্য এখনই একটা সহজ ট্রিগার বা সংকেত তৈরি করে নিন। শেষ কথা হলো, আমাদের মস্তিষ্কের গল্পটা কিন্তু আগে থেকে লেখা কোনো বই না। নিউরোপ্লাস্টিসিটি আমাদের এই সুযোগটা দিয়েছে। প্রতিটি নতুন দিনে, প্রতিটি নতুন অভিজ্ঞতায় আমরা নিজেরাই সেই গল্পের পরের পাতাটা লিখছি। এখন প্রশ্ন হল, সেই পরের অধ্যায়ে কী লেখা থাকবে?